হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের বলেছিলাম যে ঘরে বাইরে উপন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের লাস্ট টাইমে সেমিস্টার 4-এর যাদের এক্সাম রয়েছে আগস্টে, ছোট গল্পের বদলে এই ঘরে বাইরে উপন্যাসটা এসেছে। তো এই ঘরে বাইরে উপন্যাসটা সম্পর্কে একটা বড় উপন্যাস, তোমরা এখন নিজেদের পড়া করবে না এটা করবে, তাই জন্য আমি তোমাদেরকে একটা সুন্দরভাবে অবয়ব দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা উপন্যাসটা বুঝতে পারো এবং তার সঙ্গে কী কী রিলেটেড প্রশ্ন এবারের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। এবার কথা হচ্ছে, আজকে একটা ভিডিওতে এতটা বলা যাবে না, আমি খানিকটা বলবো ভলিউম 1-এ, খানিকটা ভলিউম 2-তে, এরকমভাবে যেমন স্টাডি মেটেরিয়ালস আমরা করি সেরকমভাবে তোমাদেরকে জানাবো। এখন ছোট গল্প থেকে প্রশ্ন হবে না কনফার্ম, কেননা তোমাদের এই যে ঘরে বাইরেটা এসেছে সেটা থেকেই প্রশ্ন আসবে। এখন তোমরা বলতে পারো যে রুটিন তো পাবলিশড হয়ে গেছে, কি করে হবে? তবে আমার নিজস্ব একটা মতামত থেকে আমি তোমাদেরকে বলছি, তোমরা একবার কলেজে একটু ইনফরমেশন নিয়ে নাও। তবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রশ্ন ইউনিভার্সিটির ওখান থেকেই হয়, তো এখন ঘরে বাইরে থেকেই হবে এটাই শিওর। তারপরেও বলবো একবার তোমরা একটু শিওরিটি নেওয়ার জন্য কলেজকে একবার জিজ্ঞেস করে নাও, স্যার ম্যামরা যারা ক্লাসে আসবেন একটু জেনে নাও। তো দেখো, এই ঘরে বাইরে উপন্যাসটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চলিত ভাষায় লেখা একটা উপন্যাস এবং এটা অবশ্যই রাজনৈতিক উপন্যাস। এবার এটি 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সবুজ পত্রিকায়, সবুজপত্র পত্রিকা যেটা আছে আর কি, সবুজপত্র। আমরা জানি প্রমথনাথ চৌধুরী ছিলেন তার সম্পাদক। তো এই উপন্যাসটার মধ্যে আমরা দেখতে পাই একটা নারীর মানসিক দ্বন্দ্ব, ঘর থেকে কিভাবে সে বহির্মুখী হয়, আর সর্বোপরি ঘরে বাইরে এই যে নামটা, এই নামকরণ কতটা সার্থকতা পেয়েছে সেটাও আমরা দেখব। এবারের জন্য কিন্তু ঘরে বাইরে উপন্যাসের নামকরণ, গঠনশৈলী, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এই উপন্যাসে 3টি মূল চরিত্র আছে। এক হচ্ছে নিখিলেশ, 2 হচ্ছে বিমলা এবং তৃতীয় যে খল চরিত্র বা পার্শ্বনায়ক সে হচ্ছে সন্দীপ। এই উপন্যাসটার মধ্যে অনেকগুলো কি বলবো কালার আছে। এরকম কালার, প্রথমত এটা রাজনৈতিক উপন্যাস, দ্বিতীয়ত এটা চলিত ভাষায় লেখা উপন্যাস, তৃতীয়ত এখানে একটা ত্রিকোণ প্রেমের সমাবেশ দেখা যায়, আর দেখা যায় নারী মনের স্বাতন্ত্রতা। এই উপন্যাসটা শুরু হয়েছে বিমলার উক্তিতে এবং শেষও হয়েছে বিমলার উক্তিতে। তাহলে কি এটা নারীকেন্দ্রিক? পুরোপুরি নারীকেন্দ্রিক বলবো না, খানিকটা প্রভাব তো রয়েছেই। এখানে আমরা দেখতে পাই উপন্যাসে নিখিলেশ হচ্ছে জমিদার, আর তার স্ত্রী বিমলা, যাকে সে বিমল বলে, সে কিন্তু তথাকথিত সুন্দরী নয়। এই নিয়ে কিন্তু বিমলার একটা খেদ আছে নিজের অন্তরে। যদিও নিখিলেশের 2 দাদার বউ, বড় বউ এবং মেজ বউ, যাদেরকে আমরা এখানে দেখতে পাই বড় বউরানী এবং মেজ বউরানী। তো এই বড় রানী এবং মেজ রানী বিধবা, তারা অকপটে বলতে গেলে সুন্দরী বলতে যা বোঝায় তাই, কিন্তু সুন্দরী হয়েও তারা তাদের স্বামীদেরকে আটকে রাখতে পারেনি। স্বামীরা যথারীতি বাইরের দিকে মনোনিবেশ করে নেশাগ্রস্ত ছিলেন এবং পরবর্তীতে তারা মারা যায়। তাই জন্য নিখিলেশের ঠাকুমা বলেছিলেন যে 2টো বউ তো আমি সুন্দর দেখে এনেছিলাম, 2 নাত বউ, আমার নিখিলের জন্য আমি অত সুন্দরী বউ আনবো না। সেই দিক থেকে বিমলাকে নির্বাচন করেছিল নিখিলেশের ঠাকুমা। আর বিমলা যে দেখতে কুৎসিত তথাকথিত সুন্দরী না হয়েও একটা জমিদার পরিবারের বউ হয়ে এসে নিজেকে ধন্য মনে করেছিল এবং যে সতীত্ব সে সমস্তটাই বজায় রেখেছিল। সে নিখিলেশকে প্রণাম করে আমরা দেখি, কিন্তু নিখিলেশ বলে এতে ছোট হয়ে যায় সে, কেননা ভালোবাসা দুজনের প্রতি দুজনের,
এখানে ভালোবাসাকে ছোট করা হয়। নিখিলেশ চাইতো তার স্ত্রী মডার্ন পোশাক আশাক পরবে, এমনকি ইংরেজ মেম বাড়িতে আসতো, ইংরেজি শিক্ষিকা বিমলকে লেখাপড়া করানোর জন্য। সেটা নিয়েও অনেক টিকা টিপ্পণী বিমলকে সহ্য করতে হয়েছে জায়েদের কাছ থেকে। তার আধুনিক কেতাদুরস্ত পোশাক পরা নিয়েও কথা শুনতে হয়েছে। বিমল এই কথাগুলো তার স্বামীকে বলেছে। তখন তার স্বামী নিখিলেশ জানায় যে তারা তো এগুলো পায়নি, তাই জন্য তারা আক্ষেপ করছে। এইটা নিয়ে যেন সে মাথা না ঘামায়। তার স্বামী চায় তাকে এরকম আধুনিকা করে রাখতে। সেই জন্য একটা কোনো কথা আমরা দেখি দীর্ঘদিন বললে যদি পাত্তা না দেয় তাহলে সেটা থেমে যায়। এখানেও ঠিক সেভাবে ঘটেছিল। এরপর ঘটনাটি ঘটে যখন ঠাকুমা মারা যায়, তখন বিমলাকে অনেক কিছু মহিলাদের যে ঘরোয়া ব্যাপারটা, ঘরের মধ্যে যে দ্বন্দ্বটা অনেকটা পোহাতে হয়, সে কথা সে নিখিলেশকে জানায়। নিখিলেশ যেহেতু দুই দাদা ছিল না, তাই জন্য জমিদারি সামলায় এবং দুই বউরানির প্রত্যেক মাসে হাত খরচা বাবদ একটা টাকা দেয়। এমনও দেখি আমরা নিখিলেশের বড় বৌদি একসময় বলেছিল নিখিলেশ দেশের ভালোর জন্য, প্রজাদের ভালোর জন্য নানা রকম পরিকল্পনা করে, ব্যাংক করে, এটা ওটা করে। বলেছিল যে জমিদারির টাকা এইভাবে নয়ছয় করতে হলে তাহলে তো দেখছি যে ছোটো ঠাকুরপোকে আটকাতে উকিলি ব্যবস্থা নিতে হয়। এই রকমও কথা এসেছে। নিখিলেশ স্বদেশী ছিল মনে প্রাণে, কিন্তু প্রকাশ্যে সে অতটা আসতো না। কিন্তু সে স্বদেশী আন্দোলনের জন্য একটা টাকা সেই সময় দিত, বা তার অর্থ তহবিল থেকে সেই দেশের জন্য একটা টাকা সে বরাদ্দ ছিল। আর দুটো চরিত্র আমরা দেখব এখানে। চন্দ্রনাথ বাবু, যার আদর্শে আদর্শায়িত হচ্ছে নিখিলেশের মাস্টারমশাই। আর একটি চরিত্র অমূল্যর কথাই আমরা পরে আসছি। তাহলে আজকে এই অবধি রইল। নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকিটা বলবো। আর তোমরা যারা ইন্টারেস্টেড, প্রশ্ন উত্তর যদি দরকার পড়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই আমি ভলিউম 2 নিয়ে আসছি। বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও ধৈর্য থাকবে না শোনার। তবে আশা রাখছি আমি এইভাবে তোমাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পারবো। থ্যাংক ইউ।